আসসালামু আলাইকুম। আজ আমরা এক্সপ্লেন করব ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত অসাধারণ এক সিনেমা, যার নাম ইউএসএস ইন্ডিয়ানাপলিস। আমেরিকান সৈন্যরা জাহাজে করে পরমাণু বোমা নিয়ে যাওয়ার সময় জাপানিজ সৈন্যরা সাবমেরিন থেকে জাহাজের উপরে আক্রমণ করে দেয়। মুহূর্তের মধ্যেই জাহাজটি সমুদ্রের গভীরে তলিয়ে যায়। জাহাজে থাকা ১২০০ জন ক্রু মেম্বার গভীর সমুদ্রে ভয়ানক হাঙরের কবলে পড়ে। শেষ পর্যন্ত তারা কি বেঁচে ফিরতে পেরেছিল? এটাই দেখব আজকের গল্পে। গল্পটি সম্পূর্ণ সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে। তাহলে চলুন আর দেরি না করে গল্প শুরু করা যাক। সময়টা ৩১ মার্চ, ওকিনাওয়া, ১৯৪৫। সমুদ্রের মাঝ বরাবর একটি যুদ্ধজাহাজ সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। জাহাজের ক্যাপ্টেন জাহাজটিকে ভালোভাবে পরিচালনা করার সময় কিছু যুদ্ধবিমান জাহাজটির উপরে আক্রমণ করে দেয়। যুদ্ধজাহাজটি পাল্টা আক্রমণ করলে একটি যুদ্ধবিমান ধ্বংস হয়ে জাহাজের সামনের অংশে আছড়ে পড়ে। যুদ্ধজাহাজটির সামনের অংশ ভীষণ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। গল্পের দৃশ্যপট পরিবর্তন হলে অন্যদিকে আমরা একটি আলোচনা সভা দেখতে পাই, যেখানে আমেরিকান নেভি অফিসাররা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলেন। আলোচনার বিষয়টি ছিল, জাপান যেভাবে পার্ল হারবারে আক্রমণ করেছে, ঠিক সেইভাবে জাপানের হিরোশিমা মিলিটারি ক্যাম্পে পরমাণু বোমা ফেলা হবে, এবং এই আদেশ আমেরিকান রাষ্ট্রপতি ট্রুম্যান দিয়েছেন। কিন্তু পরমাণু বোমা প্লেনে করে নিয়ে যাওয়া সম্ভব নয়। এই জন্য তারা জাহাজে করে সেটা নিয়ে যাবে, কারণ জাপানের নৌবাহিনী অনেক দুর্বল ছিল। আলোচনা সভায় একটা প্রশ্ন থেকেই যায় যে এমন ভয়ানক কাজ কে করবে। দৃশ্যপট পরিবর্তন হলে আমরা ব্রায়ান ও মাইক নামের দুইজন নেভি সৈনিককে দেখতে পাই, যারা একে অপরের ভীষণ ঘনিষ্ঠ বন্ধু ছিল। ব্রায়ান তার ছোটবেলার বন্ধু ক্লারার সাথে আজকে দেখা করতে যাচ্ছে, তাই ব্রায়ান মাইককেও সাথে করে সেখানে নিয়ে যায়। ক্লারার বাসায় পৌঁছানোর পর মাইক ও ক্লারার ঘনিষ্ঠ সম্পর্ক দেখে ব্রায়ান ভীষণ ভেঙে পড়ে, কারণ ছোটবেলা থেকেই সে ক্লারাকে অনেক পছন্দ করত, কিন্তু কখনোই মুখ ফুটে সে ক্লারাকে বলতে পারেনি। ব্রায়ান আপাতত এই বিষয়ে মাইককে কিছুই বলে না এবং সেখান থেকে চলে যায়। দৃশ্যপট পরিবর্তন হলে ১৯৪৫ সালের ১৫ জুলাই সান ফ্রান্সিসকো বন্দরে ইউএসএস ইন্ডিয়ানাপলিস নামের একটি জাহাজ সেখানে অবস্থান করছিল। এটা মূলত সেই জাহাজ ছিল যেটা গল্পের শুরুতেই প্লেন বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল। জাহাজের ক্যাপ্টেনের নাম ছিল ফিলিপ, যে অনেক সাহসী একজন ক্যাপ্টেন ছিল এবং এর আগেও অনেক ভয়ানক মিশন সে সম্পূর্ণ করেছে। আমেরিকার রাষ্ট্রপতি যে নির্দেশ দিয়েছিল, সেই পরমাণু বোমা নিয়ে যাওয়ার জন্য ফিলিপকে বেছে নেওয়া হয়েছিল। নৌবাহিনীর অফিসাররা ফিলিপকে বিষয়টি অবগত করলে তারা আরও জানায়, ফিলিপকে ২টি বক্স নিরাপদে কিনিয়ন ফিলিপাইন এই জায়গায় পৌঁছে দিতে হবে, এবং এটা টপ সিক্রেট, তাই কোনো স্কট তাদের সাথে থাকবে না। ফিলিপকে তাদের জাহাজের ক্রু মেম্বারদের সাথে নিয়েই এই কাজ করতে হবে। ক্যাপ্টেন ফিলিপ এই সব কিছু শোনার পর অনেক চিন্তিত হয়ে পড়ে, কারণ যে কোনো সময় জাপানিরা তাদের উপরে আক্রমণ করতে পারে এবং তখন তাদের কাছে কোনো ধরনের কাভার থাকবে না। ফিলিপ সব কিছু বুঝতে পারলেও এখানে তার কিছুই করার ছিল না, কারণ রাষ্ট্রপতি নিজে এই মিশনটি পর্যালোচনা করছিল। অন্যদিকে দেখা যায় মাইক ও ব্রায়ানকেও এই মিশনের জন্য বেছে নেওয়া হয়েছিল, তাই তারা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু যাওয়ার আগে মাইক সিদ্ধান্ত নিয়েছিল সে ক্লারাকে বিয়ের জন্য প্রপোজ করে যাবে। কিন্তু ক্লারাকে বিয়ের জন্য প্রপোজ করতে গেলে ক্লারার বাবা মাইককে অনেক অপমান করে এবং সেখান থেকে চলে যেতে বলে। মাইক রেগে গিয়ে সেখান থেকে চলে যেতে লাগলে বাইরে দুইজন নাবিককে লড়াই করতে দেখে সে তাদের থামাতে যায়, কিন্তু লড়াই থামাতে গিয়ে ক্লারার জন্য যে আংটি সে নিয়ে এসেছিল পকেট থেকে সেটা পড়ে যায়। লড়াই থামানোর জন্য শেষ পর্যন্ত সেখানে পুলিশ চলে আসে এবং ওই দুই নাবিকের সাথে তারা মাইককেও ধরে নিয়ে যায়। গল্পের দৃশ্যপট পরিবর্তন হলে পরের দিন সকালবেলা
ইউএসএস ইন্ডিয়ানাপলিস নামের সেই জাহাজ গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। জাহাজে ক্যাপ্টেন ফিলিপ সহ ব্রায়ান ও মাইকও উপস্থিত ছিল এবং 1200 জন ক্রু মেম্বার ওই জাহাজে উপস্থিত ছিল। ইন্ডিয়ানাপলিস এই জাহাজের সঙ্গে না চাইলেও একটি স্কট শেষ পর্যন্ত পাঠানো হয়, কারণ ইন্ডিয়ানাপলিস জাহাজটি যুদ্ধজাহাজ হলেও সাবমেরিনের হামলা থেকে জাহাজটি বাঁচতে পারে না, এবং এটাই ছিল জাহাজটির সবচাইতে বড় দুর্বলতা। জাহাজটির সঙ্গে স্কট এই জন্য পাঠানো হয়েছিল যাতে করে কোনো সাবমেরিন হামলা করলে সাবমেরিনটাকে ধ্বংস করা যায়। যাই হোক, এরপর দেখা যায় 1945 সালের 19শে জুলাই জাপানিজ একটি সাবমেরিন সমুদ্রে যাত্রা করার প্রস্তুতি নিচ্ছিল। সাবমেরিনের ক্যাপ্টেন ছিল হাসামিকো, যে অত্যন্ত ধূর্ত ও চালাক ছিল। এদিকে ইন্ডিয়ানাপলিস জাহাজে সবকিছু নরমাল ছিল। 26শে জুলাই 1945 তারা জাহাজ নিয়ে তাদের গন্তব্যে পৌঁছে যায় এবং কিনিয়ন ফিলিপাইনে সেই 2টি বক্স অর্থাৎ পরমাণু বোমা পৌঁছে দেয়। ক্যাপ্টেন ফিলিপ ফিরে আসার সময় ওখানে কর্মরত অফিসারের কাছে স্কট চাইলে অফিসার স্কট দিতে নিষেধ করে দেয়। সে ফিলিপকে বলে, তুমি খুব ভালো করেই জানো এটা টপ সিক্রেট। ফিরে যাওয়ার সময় আমরা তোমাকে স্কট দিতে পারবো না। কোনো স্কট ছাড়াই তোমাকে জাহাজ নিয়ে ফিরে যেতে হবে। আসলে স্কট হচ্ছে এমন কোনো প্লেন বা এমন কোনো শক্তিশালী যুদ্ধজাহাজ যেটা অন্য জাহাজকে রক্ষায় কাজ করে যায়। ক্যাপ্টেন ফিলিপ শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে স্কট ছাড়াই ফিরে আসার জন্য বেরিয়ে পড়ে। এরপর দেখা যায় 2 দিন পার হয়ে যাবার পর সমুদ্রে ঘন কুয়াশা থাকার কারণে সামনে কোনো কিছুই ঠিকমতো দেখা যাচ্ছিল না। ক্যাপ্টেন ফিলিপ বেশ চিন্তিত হয়ে পড়ে। ফিলিপ সিদ্ধান্ত নেয় জিগজ্যাগ হয়ে জাহাজ নিয়ে এগিয়ে না গিয়ে তারা সোজাভাবে জাহাজ নিয়ে এগিয়ে যাবে, তাহলে জলদি তারা ফিরে যেতে পারবে। ক্যাপ্টেন ফিলিপের এই সিদ্ধান্ত তার সবচাইতে বড় ভুল ছিল, কারণ জাপানি সৈন্যরা সবসময় সমুদ্রে নজর রাখছিল। যে কোনো আমেরিকান জাহাজ দেখতে পেলেই তারা সেটা ধ্বংস করে দেবে। ক্যাপ্টেন ফিলিপ জাহাজ নিয়ে বরাবর এগিয়ে যেতে শুরু করলে জাপানি সৈন্যরা সাবমেরিন থেকে জাহাজটিকে দেখতে পেয়ে যায় এবং তারা বুঝতে পারে এটা একটি আমেরিকান জাহাজ। ক্যাপ্টেন হাসামিকো আর দেরি না করে সাবমেরিন থেকে টর্পেডো লোড করে দেয় এবং জাহাজটিকে লক্ষ্য করে পরপর 2টা টর্পেডো ছেড়ে দেয়। ইউএসএস ইন্ডিয়ানাপলিস জাহাজের ক্যাপ্টেন ও বাকি সবাই এই বিষয়ে কোনো ধারণাই ছিল না যে কিছুক্ষণের মধ্যেই তাদের জাহাজে হামলা হতে চলেছে। তারা কিছু বুঝে ওঠার আগেই জাপানি টর্পেডোর আঘাতে জাহাজ কেঁপে ওঠে। জাহাজ প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়। জাহাজের ইঞ্জিন রুমে আগুন লেগে যায়। জাহাজের শত শত ক্রু মেম্বার এদিক ওদিক ছিটকে গিয়ে পড়ে। জাহাজের মাঝ বরাবর ফাটল ধরে। গলগল করে জাহাজের মধ্যে পানি প্রবেশ করতে শুরু করে। জাহাজের শত শত ক্রু মেম্বার বাঁচার জন্য বোট নিয়ে পানিতে ঝাঁপ দেয়। পরিস্থিতি সম্পূর্ণ রণক্ষেত্রে পরিণত হয়। ক্যাপ্টেন ফিলিপ বুঝতে পারছিল না সে কি করবে। জাহাজের কন্ট্রোল রুম থেকে রেডিওর সাহায্যে সাহায্য চাওয়ার চেষ্টা করা হয়, কিন্তু কিছুতেই তারা রেডিও সংযোগ করতে পারছিল না। অনেক চেষ্টা করার পর রেডিও ফিলিপাইন বেসের সাথে কানেক্ট হলেও তারা শত্রুপক্ষের কোনো প্ল্যানিং ভেবে রেডিও সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং এরপর অনেক চেষ্টা করেও তারা আর রেডিও সংযোগ করতে পারে না। ফিলিপ রাগান্বিত হয়ে কন্ট্রোল রুম থেকে বেরিয়ে আসে। জাহাজ ক্রমশই পানির নিচে তলিয়ে যাচ্ছিল। জাহাজে থাকা ক্রু মেম্বার ও সৈন্যরা লাইফ বোটের সাহায্যে জাহাজ থেকে পানিতে ঝাঁপ দেয়। মুহূর্তের মধ্যেই পুরো জাহাজটি সমুদ্রের গভীরে তলিয়ে যায়। ক্যাপ্টেন ফিলিপ ও বাকি সবাই লাইফ বোটের সাহায্যে সমুদ্রে ভাসতে থাকে। আহত সেনাদের চিৎকার ও আর্তনাদে সমুদ্রের স্রোত যেন ভারী হয়ে এসেছিল। লাইফ বোটে পর্যাপ্ত জায়গা না থাকায় অনেকেই পানিতে ডুবে মারা যায়। বাঁচার চেষ্টা করেও তারা বাঁচতে পারে না। এভাবেই ভোরের আলো ফোটার পর আমরা দেখতে পাই 1200 সেনা ও ক্রু মেম্বারদের মধ্যে আর মাত্র 900 জন বেঁচে ছিল এবং যারা বেঁচে ছিল তাদের মধ্যে অনেকের অবস্থায় আশঙ্কাজনক। ক্যাপ্টেন ফিলিপ ও বড় বড় যেসব কর্মকর্তা ছিল তারা বেঁচে যাওয়া ক্রু মেম্বার ও সেনাদের
দুই ভাগে ভাগ করে দেয়, যেখানে গ্রুপ এতে মাইক ও ব্রায়ান ছিল, অন্যদিকে গ্রুপ বিতে কর্নেল নিজে সব কিছু কন্ট্রোল করছিল। কর্নেল সবাইকে আদেশ দেয় লাইফ বোটে শুধুমাত্র তারাই বসবে যারা অতিরিক্ত আহত হয়েছে, এছাড়া বাকি সবাই নিচে পানিতেই থাকবে। কর্নেলের আদেশ অনুযায়ী আহত সেনারা লাইফ বোটে উঠে পড়ে, কিন্তু এর মধ্যেই আহত সেনাদের রক্ত ছড়িয়ে পড়ায় সেখানে শার্ক এসে একের পর এক সবার উপরে আক্রমণ করতে শুরু করে। নিচে পানিতে যারা ছিল তাদের অনেককেই হিংস্র শার্কগুলো ছিঁড়ে খেতে শুরু করে। পরিস্থিতি অনেক ভয়ানক হয়ে ওঠে। ক্যাপ্টেন ফিলিপ যে বোটে ছিল সেই বোটের সেনারাও অনেক আহত ছিল। ক্যাপ্টেন ফিলিপ আহত সেনাদের পেইন কিলার দেওয়ার চেষ্টা করছিল। আমেরিকান ক্রু মেম্বার ও সেনারা শার্কের হাত থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু শার্ক কখন কার উপরে আক্রমণ করছে সেটা তারা বুঝে উঠতে পারছিল না। বাঁচার জন্য লড়াই করতে করতে হঠাৎ করেই তারা ওদিক দিয়ে একটি প্লেন উড়ে যেতে দেখে, কিন্তু চিৎকার করে সাহায্য চাইলেও প্লেনের পাইলট তাদের দেখতে পায় না। ক্যাপ্টেন ফিলিপ ফ্লেয়ার চালালেও ততক্ষণে প্লেনটি অনেক দূরে চলে গিয়েছিল। ফিলিপ ও বাকি সেনারা অনেক হতাশ হয়ে পড়ে। এখান থেকে আদৌ তারা বেঁচে ফিরতে পারবে কি না এটা তারা কেউ জানত না। অন্যদিকে দেখা যায় ক্যাপ্টেন হাসামিকো তার বেস ক্যাম্পে একটি মেসেজ পাঠিয়ে দেয় যে শত্রুপক্ষের জাহাজ তারা ধ্বংস করে দিয়েছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু ক্যাপ্টেন হাসামিকো এটা জানত না কিছুক্ষণের মধ্যেই হিরোশিমায় পরমাণু হামলা হতে চলেছে। এদিকে দেখা যায় শার্কের আক্রমণে একের পর এক সৈনিকরা মারা যাচ্ছিল। সবাই চিৎকার করে বাঁচার চেষ্টা করলেও তারা বাঁচতে পারছিল না। আতঙ্কিত ও ভয়ে বাকি সৈনিকরা বোটে ওঠার চেষ্টা করলে কর্নেলের আদেশে তারা সেটাও করতে পারছিল না। গল্পটা অনেকটা প্রবাদের মতো হয়ে গিয়েছিল যে ডাঙায় বাঘ জলে কুমির। যাই হোক, আমেরিকান সৈন্যরা এভাবেই শার্কের সঙ্গে লড়াই করতে করতে সন্ধ্যা ঘনিয়ে আসে। ক্যাপ্টেন ফিলিপ যে বোটে ছিল সেই বোটে এক সৈনিক ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল। কিছুক্ষণের মধ্যেই সে মারা যায়। ক্যাপ্টেন ফিলিপ মর্মাহত হয়ে লাশটি সমুদ্রে ভাসিয়ে দেয়। ফিলিপ কান্নায় ভেঙে পড়ে। শত শত মানুষের মৃত্যুর জন্য সে নিজেকেই দায়ী মনে করছিল। এদিকে জাপানিজ ক্যাপ্টেন হাসামিকো আর দেরি না করে তাদের বেস ক্যাম্পে ফিরে যায়, কারণ তাদের মিশন তারা সম্পূর্ণ করে ফেলেছিল। এদিকে রাত পেরিয়ে সকাল হলে আমেরিকান সৈন্যরা আর মাত্র 500 জন বেঁচে ছিল। তাদের কাছে পর্যাপ্ত যে খাবার ছিল সেগুলো সম্পূর্ণ ফুরিয়ে গেছে। খাওয়ার মতো এক বোতল পানিও তাদের কাছে ছিল না। বেঁচে ফেরার রাস্তাটাও ছিল সম্পূর্ণভাবে অনিশ্চিত। গ্রুপ বির যিনি ক্যাপ্টেন ছিলেন তিনি একটি বোট নিয়ে কিছু সৈন্য নিয়ে সামনের দিকে এগোতে শুরু করেন, কারণ তার ভাষ্যমতে এখান থেকে কিছুটা দূরেই তিনি একটি টাপু দেখেছিলেন। যদি সেটা খুঁজে পাওয়া যায় তাহলে সেখান থেকে সাহায্য পাওয়া যেতে পারে। গ্রুপ বির ক্যাপ্টেন কিছু সৈন্য নিয়ে সেই টাপু খুঁজতে চলে যায়। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসলে ব্রায়ানের মস্তিষ্কে হ্যালুজিনেশন শুরু হয়ে যায়। তার চোখের সামনে ক্লারার প্রতিচ্ছবি ভেসে ওঠে। ব্রায়ান মনে করে হয়তো ক্লারা তাকে বাঁচাতে এসেছে। সে চিৎকার করে ক্লারাকে ডাকতে থাকে। মাইক ব্রায়ানকে সামলানোর চেষ্টা করে এবং তাকে বোঝানোর চেষ্টা করে এ সব কিছুই তার ভ্রম। ব্রায়ান সব কিছু বুঝতে পারার পর সে মাইককে বলে, আমি ছোটবেলা থেকেই ক্লারাকে অনেক পছন্দ করি, কিন্তু সেটা কখনো ক্লারাকে বলতে পারিনি। আমি ক্লারাকে অনেক ভালোবাসি। ব্রায়ানের মুখ থেকে সবকিছু শোনার পর মাইক অনেক ভেঙে পড়ে, কারণ সেও ক্লারাকে অনেক ভালোবাসে এবং ক্লারাও তাকে অনেক ভালোবাসে। এমতো অবস্থায় সে কি করবে কোনো কিছুই বুঝে উঠতে পারছিল না। মাইক ব্রায়ানকে কোনো কিছু বলার আগেই একটি শার্ক এসে তাকে পানির নিচে টেনে নিয়ে যায়। শার্কের হাত থেকে মাইককে বাঁচানোর জন্য ব্রায়ান অনেক চেষ্টা করার পর অবশেষে তাকে বোটে তুলে আনে। মাইকের অবস্থা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। তার শরীর থেকে প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছিল। বেশিক্ষণ সে আর বাঁচবে না। মারা যাওয়ার আগে মাইক ব্রায়ানকে কথা দিতে বলে সে ক্লারাকে দেখে রাখবে। ব্রায়ান মাইককে কথা দিলে মাইক কিছুক্ষণের মধ্যেই
মারা যায়। ব্রায়ান কান্নায় ভেঙে পড়ে। এভাবে সে তার বন্ধুকে হারিয়ে ফেলবে এটা সে কখনো কল্পনাও করতে পারেনি। এদিকে যে সৈনিকরা টাপু খুঁজতে গিয়েছিল তারা ফিরে আসলে তাদের মধ্যে অনেকেই মারা গিয়েছিল। বেঁচে থাকা সৈনিকরাও ভীষণ আহত অবস্থায় ছিল। কোনো ধরনের টাপু তারা খুঁজে পায়নি। এখান থেকে আদৌ তারা বেঁচে ফিরতে পারবে কিনা সেটা তারা কেউ জানত না। সবাই মৃত্যুর সময় গুনছিল। 1200 জন সৈনিকের মধ্যে আর মাত্র 300 জন বেঁচে ছিল। একমাত্র সৃষ্টিকর্তাকে ডাকা ছাড়া তাদের হাতে এই মুহূর্তে অন্য কোনো উপায় ছিল না। এদিকে কিছুক্ষণ পর ওদিক দিয়ে আরও একটি আমেরিকান প্লেন উড়ে যেতে লাগলে সৃষ্টিকর্তার অশেষ রহমতে প্লেনের পাইলট এইবার নিচের সৈনিকদের দেখতে পেয়ে যায়। পাইলট প্লেনটাকে সমুদ্রের কাছাকাছি নিয়ে আসলে সৈনিকদের ইউনিফর্ম দেখে পাইলট বুঝতে পারে তারা সবাই আমেরিকান সৈনিক। পাইলট তাড়াতাড়ি করে প্লেনটিকে সমুদ্রে ল্যান্ড করায়। বেঁচে থাকা যে 300 জন সৈনিক ছিল তাদের মধ্যে অনেকেই শার্কের হাত থেকে বাঁচার জন্য প্লেনের পাখার উপরে উঠে পড়ে। পাইলট একসাথে 300 জন সেনাদের সাহায্য করতে পারবে না, এই জন্য সে আমেরিকান বেস ক্যাম্পে সাহায্যের জন্য যোগাযোগ করে। ক্যাপ্টেন ফিলিপের মুখ থেকে সব ঘটনা শোনার পর পাইলট অনেক ইমোশনাল হয়ে পড়ে। ইউএসএস ইন্ডিয়ানাপলিস জাহাজের সাথে জড়িয়ে থাকা স্মৃতিগুলো এখন শুধুই কাল্পনিক। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই সেখানে উদ্ধারকৃত একটি জাহাজ এসে বেঁচে থাকা 300 সেনাদের উদ্ধার করে। অবশেষে 26 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে 1200 সেনাদের মধ্যে মাত্র 300 জন সেনা বেঁচে ফিরতে পারে। গল্পের দৃশ্যপট পরিবর্তন হলে বেশ কিছুদিন পর হিরোশিমায় পরমাণু হামলা করা হলে জাপান নিরুপায় হয়ে আমেরিকার কাছে স্যারেন্ডার করে। ইউএসএস ইন্ডিয়ানাপলিস জাহাজের দুর্ঘটনা বিভিন্ন কারণবশত গোপনীয় করে রাখা হয়। এদিকে হাসপাতালে বেঁচে যাওয়া আহত সৈনিকরা চিকিৎসাধীন অবস্থায় ছিল। 1200 সেনাদের মধ্যে মাত্র 317 জন সেনা ইউএসএস ইন্ডিয়ানাপলিস জাহাজের দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছিল। ক্যাপ্টেন ফিলিপ এখনও ভয়ঙ্কর সেই অতীত ভুলতে পারছিল না। প্রতিনিয়ত সেই স্বপ্ন তার চোখের সামনে ভেসে উঠছিল। এদিকে ব্রায়ান ক্লারার সাথে দেখা করার পর মাইকের কথা মতো তার দায়িত্ব নেয়। ক্লারার পেটে মাইকের বাচ্চা ছিল, কিন্তু তারপরেও ব্রায়ান ক্লারাকে বিয়ের প্রস্তাব দেয়। অন্যদিকে ক্যাপ্টেন ফিলিপকে আদালতে নেওয়া হলে তার উপরে অভিযোগ আনা হয় সে জাহাজ জিগজ্যাগভাবে না চালিয়ে সোজাভাবে চালিয়েছে এবং এজন্যই জাপানিরা জাহাজের উপরে আক্রমণ করতে পেরেছে। ক্যাপ্টেন ফিলিপ তার উপরে আনা অভিযোগের বিষয়ে বলে, আমি জাহাজ সোজাভাবে চালিয়েছি এটা সত্যি, কিন্তু এখানে আমার কিছুই করার ছিল না, কারণ কুয়াশায় কোনো কিছুই দেখা যাচ্ছিল না। জাহাজ সোজাভাবে না চালালে আমরা রাস্তা হারিয়ে ফেলতাম। আমি আমার চোখের সামনে আমার সাথীদের মৃত্যু দেখেছি। একজন ক্যাপ্টেন হয়েও আমি তাদেরকে বাঁচাতে পারিনি। একজন ক্যাপ্টেন এতটাও কি নির্দয় হতে পারে? প্রশ্নটা আমি আপনাদের কাছে ছেড়ে দিলাম। ক্যাপ্টেন ফিলিপের কথা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। আদালতের নির্দেশে সেখানে জাপানের ক্যাপ্টেন হাসামিকো উপস্থিত ছিল। হাসামিকো বলে, আমেরিকান জাহাজ জিগজ্যাগ হয়ে চললেও তারা বাঁচতে পারত না, কারণ আমরা সাবমেরিন নিয়ে জাহাজের খুব কাছাকাছি ছিলাম। আমরা একসাথে 6টা টর্পেডো ফায়ার করেছি, যেগুলোর হাত থেকে বেঁচে ফেরা অসম্ভব। ক্যাপ্টেন হাসামিকোর বক্তব্যের পর আদালত ফিলিপকে নির্দোষ মনে করে, কিন্তু এর সঙ্গে ফিলিপকে নৌবাহিনী থেকে বের করে দেয়া হয়। আদালতের রায়ের পর ক্যাপ্টেন ফিলিপ ও ক্যাপ্টেন হাসামিকো একে অপরের কাছে ক্ষমা চায় এবং একজন আরেকজনকে স্যালুট দিয়ে সেখান থেকে চলে যায়। ক্যাপ্টেন ফিলিপ সেই দিনের পর থেকে জাহাজ ডুবির জন্য নিজেকেই দায়ী মনে করছিল। এই জন্য শেষ পর্যন্ত ক্যাপ্টেন ফিলিপ আত্মহত্যা করে এবং এর সঙ্গে গল্প এখানেই সমাপ্তি হয়। যুদ্ধ কখনোই ভালো কিছু বয়ে আনে না। গল্প থেকে এই বিষয়টাই স্পষ্ট হয়ে ওঠে। যুদ্ধের ভয়াবহতা পুরো বিশ্বের উপরেই মারাত্মক প্রভাব ফেলে। যাই হোক, গল্প ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।